11টি ইউনিটের সোয়া 1 ঘন্টার চেষ্টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত ছিল। মার্কিন শুল্ক নিয়ে প্রতিযোগীদের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ, বলছেন অর্থনীতিবিদরা। দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি। বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি, তো এ কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে। দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই। 24-এ বিভিন্ন কারাগার থেকে পালানো 700 আসামির খোঁজ নেই এখনো। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী 70 জন, ধরতে 5 মামলা। রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র। কিয়েভে রাতভর রুশ হামলায় নিহত অন্তত 31। এবং নারী কোপা আমেরিকার ফাইনালে রাতে কলম্বিয়ার মুখোমুখি ব্রাজিল। সেলেকাউদের শ্রেষ্ঠত্ব আর কলম্বিয়ার ইতিহাস গড়ার মিশন। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। রাজধানী ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল 11টার পরে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল 10টায় মার্কেটটির 5 তলার ইলেকট্রনিক্স মার্কেটে আগুন লেগে নিচ তলাতেও ধোঁয়া চলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে সেখানে পৌঁছায় আরও 10টি ইউনিট। সোয়া 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত নিহত নাই, যেহেতু আগুনটা ছিল 5 তলায় এবং 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল। এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটারগুলো কিন্তু লাগানো ছিল এবং করিডোরও কিন্তু কিছু মালামাল ছিল। আমরা ফায়ার সার্ভিস এসে যথাসময়ে আগুনটা নির্বাপন করার কারণে আর যারা 1 তলা 2 তলা 3 তলা 4 তলায় ছিল যারা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা সঠিক টাইমে তাদেরকে বের করে দিতে পারছে, যার কারণে আহতের সংখ্যা নাই বললেই চলে। পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি সহ সব বিষয় জানানো হবে। গোপন চুক্তির প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বিষয় আন্তর্জাতিক বিধিতে নির্দিষ্টভাবে গোপন থাকে যাতে তৃতীয় কোনো দেশ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে না পারে। তবে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়নি বলে নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা। আপনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এটা শুধু আন্তর্জাতিক নীতিতে তো নির্দিষ্ট, এমনকি যদি আপনি স্থানীয়ভাবেও কোনো চুক্তি দেখেন, যখন দুটো ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক, বিমা এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয়, এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। রাজধানীর একটি সেমিনারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এটা কোনো সরকারের বদান্যতার ব্যবসা না, নিজের কষ্টে নিজে গড়ে তুলেছেন একটি ভালো প্রতিষ্ঠান যেটা ম্যানেজ এখন চালাচ্ছে। আমি আনন্দিত, সে নিশ্চয়ই ভালোভাবে চালাচ্ছে এবং একটা মানুষের এই অভিজ্ঞতার পরে উনি কিন্তু রাজনীতিতে আসছে পরে। এই জন্য রাজনীতিতে ওনার যে বিগত দিনে সমাজ সেবা,
ব্যবসা এবং জনগণের সেবা নিয়ে যখন একটা লোক রাজনীতিতে আসে, ওনার ফাউন্ডেশন, ওনার ভিত্তিটা কিন্তু অত্যন্ত শক্তিশালী, যেটার প্রতিফলন আমরা ওনার রাজনৈতিক জীবনে দেখতে পেয়েছি। এবং রাজনৈতিক জীবনে যখন একটা মানুষ মানুষের কাছে গিয়ে মানুষের হৃদয় স্পর্শ করে, তখনই একজন রাজনীতিবিদের সাফল্য। এমপি মন্ত্রী হওয়া কিন্তু সফলতা না, আমি কিন্তু পরিষ্কারভাবে বলি। বাংলাদেশের বহু লোক এমপি মন্ত্রী হয়েছে, আমি এটাকে কোনো সফলতা মনে করি না। সফলতা হচ্ছে আপনি জনগণের সেবক হিসেবে, জনগণের মানুষ হিসেবে তার হৃদয়ে স্পর্শ করতে পেরেছেন কিনা, তার মনের কথাগুলো ধারণ করতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, বুঝে সেটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন কিনা। মান্নান ভাই সেই কাজগুলো করেছে দক্ষতার সাথে, এবং উনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে যে প্রক্রিয়া, এই সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আশা প্রত্যাশা, দেশের ভবিষ্যৎ, রাজনৈতিক, সামাজিক, অর্থনীতি, যে বিষয়গুলো একটি সংসদীয় গণতন্ত্রে সংসদের মাধ্যমে, সংসদীয় কমিটির মাধ্যমে, সংসদীয় রাজনীতির মাধ্যমে প্রতিফলন ঘটানোর যে বিষয়টা, সেটা উনি সফলভাবে করেছেন। বাংলাদেশে খুব বেশি রাজনীতিবিদ আপনি পাবেন না, রাজনীতি তো অনেকেই করছেন। আপনি হাতে গোনা কয়জন লোক পাবেন যারা সংসদীয় গণতন্ত্রের যে স্পিরিট, যে ভাবনা, যে দর্শন, যে চিন্তা, সেটাকে আমরা ধারণাই করতে পারতেছি না। আমরা রাজনীতি করছি, এমপি হচ্ছি, মন্ত্রী হচ্ছি, বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, স্লোগান দিচ্ছি, কিন্তু আসলে সংসদীয় গণতন্ত্রের যে স্পিরিট, যেটা ওয়েস্টমিনিস্টার টাইপের যে সংসদীয় গণতন্ত্র, মাধ্যমে বেগম খালেদা জিয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে, যেটা নিয়ে আজকে অনেকে প্রশ্ন তুলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ধরনের নতুন নতুন তথ্য, আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিট বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু মান্নান ভাই যেটা ধারণ করেছে, আপনার সব চেক এন্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন, তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেকদিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার দেখতে পাচ্ছি। কোন আবিষ্কারের তো দরকার নাই, সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। সংসদ প্লেজারি সেশন আছে, সংসদের সংসদীয় কমিটিগুলো আছে, এবং সব কমিটির মধ্যে চেক এন্ড ব্যালেন্স আছে। এই যে আমরা বলছি যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন গঠনের জন্য একটা কমিটি করা দরকার, কিংবা অনেক কথা আলাপ করছে, অনেক কনস্টিটিউশনাল পোস্টে। স্বল্প সময়ে শিক্ষা অঙ্গনে ভিসি সহ অনেক পদত্যাগের ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে এত কম সময়ে সেটি পূরণ করা চ্যালেঞ্জের বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা কলেজে জুলাই গণ অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, এবছরের এসএসসি পরীক্ষায় সঠিকভাবে খাতা যাচাই করা হয়েছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা আরো বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে উপহারস্বরূপ অতিরিক্ত নম্বর দেওয়া হতো। এছাড়া শিক্ষকদের বেতন কম হলেও যথাযথ সম্মান নিশ্চিতের কথাও জানান সিআর আবরার। তরুণদের গণ অভ্যুত্থানে দেয়াল লিখন পড়ার আহ্বান জানিয়ে বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিসিএস শিক্ষা ক্যাডাররা।
বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 15% কমিয়ে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞরা। জানান, প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এমন পরিস্থিতিতে বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের 3 দিন বৈঠক শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 15% কমিয়ে 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। নতুন এই শুল্ক আরোপ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশেষজ্ঞরা। BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির জানান, বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত এটি। প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাণিজ্যিক ঘাটতি কমলে পাল্টা শুল্ক আরো কমানোর আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতি কমবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তখন কিন্তু আমাদের জন্য আবার সুযোগ আসবে যে আলাপ আলোচনাটা চালিয়ে নেওয়া এবং পাল্টা শুল্ক আরো কিছুটা কমানো। বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি, তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে। তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এটা পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো কমিটমেন্ট করতে হয়েছে। 25টি বোয়িং বিমান কিনতে হবে, আমরা তেল কিনবো, আমরা হুইট কিনবো, গ্যাস কিনবো আমেরিকার কাছ থেকে। সেগুলো সাধারণত মার্কেট প্রাইস থেকে বেশি দামে অলরেডি আমরা কমিট করেছি। আগামী 5 বছর আমরা ওদের কাছ থেকে কেনাকাটা করব। সেইখানে যে আমরা বেশি টাকা পেমেন্ট করব, সেটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে আমরা কিন্তু জিততে পারিনি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বাজারে বাধাগ্রস্ত হবে না বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নতুন বাজারে প্রবেশ করা ও ভবিষ্যতে শুল্ক কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমেরিকান মার্কেটে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করছে, আমাদের 20%, পাকিস্তানের 19%, ভিয়েতনাম 20%, ভারত 25%। তো সেই দিক থেকে আমার প্রতিযোগিতায় আপাতত আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে বাংলাদেশ তুলনামূলক একটি সন্তোষজনক অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি। অন্তত আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতরাত 12টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কথা জানান মাহফুজ আলম। এ সময় ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগস্টের 5 তারিখের মধ্যে যে কোনো দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটি প্রকাশ করবেন। ঘোষণাপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর টানা 3 মেয়াদের 15 বছরের শাসনামলে বিএনপি, জামায়াত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির মতামতের ভিত্তিতে 75-এর 7 নভেম্বরের সিপাহী বিপ্লব, 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা সংবিধানের 5ম সংশোধনীকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। পাঁচই আগস্টে পট পরিবর্তনের সময় সুযোগ বুঝে বিভিন্ন কারাগার থেকে পালানো 2200 কারাবন্দীর মধ্যে 700 আসামি এখনও পলাতক। তাদের জেলে ফেরত আনতে 5টি মামলা করা হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করে বন্দীরা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায় 200-রও বেশি বন্দী। শুধু কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়া সহ দেশের 5টি কারাগার থেকে পালানোর জন্য বাইরে থেকে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এসব কারাগার থেকে সব মিলিয়ে পালিয়ে যায় প্রায় 2200 আসামি। সে সময় পালিয়ে যায় জঙ্গি সংশ্লিষ্ট মামলা ও শীর্ষ সন্ত্রাসীদের মতো ঝুঁকিপূর্ণ 70 আসামিও।
তবে সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নাজুক হলেও পরে সক্ষমতার পরিচয় দিয়েছে কারা অধিদপ্তর। পলাতকদের মধ্যে প্রায় ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে, আর কিছু আসামি নিজে থেকে জেলখানায় ফিরে এসেছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে আছে ৭০০ আসামি। তাদের বিরুদ্ধে ৫টি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। কিছু বন্দী নিজের ইচ্ছায় ফেরত এসছে, কিছু বন্দী রিঅ্যারেস্ট হয়েছে। জেল পালাতক আসলে সবার বিরুদ্ধে আমরা বিভিন্ন কারাগার থেকে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছি। ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং মাঝে মধ্যেই ধরা পড়ছে। বাট শুরুর দিকে যেমন ধরা পড়ার সংখ্যাটা অধিক ছিল, বর্তমান সংখ্যাটা কমে এসছে। মানে মেবি হয়তোবা তাদের হয়তোবা খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা ঠিকানা পরিবর্তন করছে বিভিন্ন কারণে। একই সঙ্গে গ্রেফতার করে আনাও ফেরত আসাদের কারাগারের মধ্যে বিশেষ নজরদারিতে রাখার কথাও জানান কারা মহাপরিদর্শক। আমাদের জেলের ভিতরে কিছু প্রসিডিউর আছে, তাদেরকে বিশেষভাবে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিশেষ নজরে রাখা এবং জেল বিধি অনুসারে কিছু পানিশমেন্টও তারা ভিতরে তাদেরকে যেতে হবে। সারা দেশের ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কার ও আধুনিকায়নের কথাও জানান মোতাহের হোসেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ন্যাচারাল ইকোসিস্টেমের সাথে আপনি কি পরিমাণ ইন্টারফেরেন্স করতে পারেন এবং সেই ইন্টারফেরেন্স আসলে কতটুকু টেকসই হবে, এইগুলো বুঝবার সক্ষমতাও কিন্তু আমাদেরকে নিতে হবে। কাজে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করব কি করব না, এটা যেমন একটা আমাদের পরিকল্পনার বিষয়, তেমনি ভাবে আমাদের নদী ভাঙন প্রবণ এলাকায় কতটুকু জায়গা বাদ দিয়ে আমরা মানব বসতি করব, এটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেখানে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। সারাক্ষণই দেখি নদীর পাড় ভাঙছে আর বাড়িঘর চলে যাচ্ছে। এই যে আপনাদের এখানে বসতে বসতেই একটা জায়গা থেকে আসলো যে গত বছর যারা গৃহহীন হয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে তাদেরকে কয়টা ঘর বানিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু কথা হচ্ছে এই তো নদী, এটা ভাঙন প্রবণ নদী, এর ঠিক পাশেই যখন বিল্ডিং গুলো বানানো হয় এটা কিন্তু ডেভেলপমেন্ট কোড দিয়ে কন্ট্রোল করতে হবে, কারণ কত বাসা ভাঙবে আর কত বাসা আপনি বানিয়ে দেবেন। এবং খাস জমি যখন বিতরণ করা হয়, বন্দোবস্ত দেওয়া হয়, সেখানে সর্বাগ্রে ভূমিহীনদেরকে প্রাধান্য দিতে হবে, এটা আইনে আছে, কিন্তু পায় না। তো চরগুলো তো একটার পর একটা সংস্থা সরকারি প্রতিষ্ঠান নিয়ে যায়, ভূমিহীন মানুষদেরকে তো আমরা জায়গা দিতে পারি না। এবং দেখেন বাংলাদেশে যত আমরা বলি না কেন, এই যে রিক্সা, আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, স্লো মুভিং ভেহিকেল রাস্তায় রেখে আপনি কেমন করে এই সমস্ত সমস্যার সমাধান করবেন? স্লো মুভিং ভেহিকেল, মানুষ কি শখ করে রিক্সা চালায়? আপনি পারবেন একদিন রিক্সা চালাতে? যখন তার আর কিচ্ছু করার থাকে না তখন সে রিক্সা চালায়। মানুষ কি শখ করে বস্তিতে থাকে? আপনি পারবেন একদিন বস্তিতে থাকতে? যখন তার আর কোনো উপায় থাকে না তখন সে এসে বস্তিতে থাকে। মুশকিল হচ্ছে যে আমরা নদী ভাঙা লোকজনের সুরক্ষার জন্য আমাদের আসলে একটা বড় ধরনের পরিকল্পনা দরকার, যে কেমন করে তাদেরকে আমরা পুনর্বাসন করবো। এইগুলি হবে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। সেগুলো না করলে আপনি যত আরবানাইজেশন বলেন, যত রাজুক বলেন, কখনো তো সফল হবেন না। সো প্ল্যান খালি এইটা না যে আমি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করব কি করব না, প্ল্যান এইটাও যে আমি আমার জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষগুলোকে কি করব, সেই এলাকাগুলো ডেভেলপমেন্ট আমি কিভাবে কন্ট্রোল করব। এখন যতই আপনার নদী ভাঙে, মানে কিছু কিছু মানুষ এরকম বলে যে আমার ঘর এই পর্যন্ত 6 বার ভাঙছে। এখন আপনি চিন্তা করেন তো, তার মানে 6 বারই সে গিয়ে ঘর বানায় নদী ভাঙা প্রবণ এলাকাতে, সেখানে স্থানীয় সরকারকে একটা ভূমিকা নিতে। এরকম আপা হয় 26 বলেন 6 বলেন, এটা তো হওয়ার কথা না। বরং আমার তো জানার উচিত যে কোথায় আমার নদী ভাঙন প্রবণ এলাকা, এবং এখানে আমি না করতে দিয়ে ওই এলাকায় কোথায় সরকারি জায়গাতে আমি করতে দিব। আমার পরের মিটিং এর ফোন আসতেছে। তো এখন আরেকটা কথা বলি, আজকের আয়োজনটা অনেক দিক থেকেই ভিন্ন হলেও একটা কথা একটু বলতে হয় যে আপনারা আবারও প্রধান অতিথি কথাটা লিখলেন। এই যে মানুষকে যে পলিথিন ব্যবহার করেন না বলি, এটা অভ্যাসের কারণে সেও করে। এই যে প্রধান অতিথি বলার একটা নিয়ম, আমার ঘরে আমি অতিথি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে আমি হয়ে গেলাম প্রধান অতিথি, এই কালচার গুলো থেকে আসলে সরে আসি আমরা। আজকে যারা বিদেশিরা এসছে, আমি পরিবেশ মন্ত্রণালয়কে অনুরোধ করব আনুষ্ঠানিকভাবে যারা বক্তব্য দিয়েছেন আনুষ্ঠানিকভাবে তাদেরকে একটা ধন্যবাদ জানাবেন। এবার একটু আলোচনায় আসি। আপনি যেগুলো বলেছেন এই জবুই বিল, সেদিনকে আমরা ডিসিদের সাথে কথা বললাম, এগুলোকে প্রোটেক্টেড এরিয়া ভাই আর প্রজেক্ট নিয়েন না,
প্রজেক্টের দরকার নাই, প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা প্রকৃতির হাতে ছেড়ে দিই, আমরা খালি রক্ষা করি না, দখলগুলো উচ্ছেদ করে আমরা প্রকৃতির হাতে ছেড়ে দিই। হ্যাঁ, জাস্ট ডিমার্কেশন এবং আইডেন্টিফিকেশন এবং প্রোটেকশন, এর বাইরে আর কোনো প্রজেক্টের আমাদের দরকার নেই। আরেকটু বলি, আমাদের ন্যাচারাল রিসোর্স বেসটাকে আমাদের প্রোটেকশন রাখতে হবে। এইগুলা প্রোটেকশন যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের স্যালিনিটি যখন বেড়ে যাবে, তখন আমরা কোন নদী থেকে পানি পাবো? যখন আমাদের স্যালিনিটি বেড়ে যাবে, ভূগর্ভস্থ পানি কেমন করে পাবো? ভূগর্ভস্থ পানি তো ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। এই প্ল্যানিং গুলো আমাদেরকে অনেক স্মার্টলি করতে হবে অ্যাজ পার্ট অফ আওয়ার অ্যাডাপ্টেশন এফর্ট। ক্লাইমেট জাস্টিস, আমরা যারা বলি ক্লাইমেট জাস্টিস, কিন্তু আমাদের প্যারিস এগ্রিমেন্টের শব্দটা এসছে। ক্লাইমেট জাস্টিসের ব্যাখ্যা এক এক দেশের কাছে এক এক রকম। আমার কাছে এই ওপিনিয়নটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে, যে এইটা যে একটা মোরাল পজিশন তৈরি করেছে, এইটাকে তো বাইপাস করে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। এটা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে মোট ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের বিশেষ শাখা এসবি সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত চার্টার্ড ফ্লাইটে অন্তত ৩০ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। শুরুতে ৬০ জন ফেরতের কথা থাকলেও চূড়ান্ত সংখ্যা কমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। অন্যান্য দেশের নাগরিকদের ফেরত পাঠানোর সময় অনেককেই হাতকড়া পরানো হলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে মানবিক আচরণ দেখিয়েছে দেশটি। নওগাঁয় চালের বাজারে চলছে অস্থিরতা, দাম ওঠানামা করছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, চালের বাজারের বর্তমান পরিস্থিতি কি, আর সাধারণ ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি জানেন, নওগাঁ দেশের অন্যতম চাল উৎপাদনকারী একটি জেলা। নওগাঁয় যদি চালের দাম বৃদ্ধি পায়, সেটার প্রভাব সারা দেশেই পড়ে, এবং নওগাঁয় চালের দাম কমলে সেটারও প্রভাব পড়ে সারা দেশেই। নওগাঁয় গত এক মাসে চালের দাম বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ যে পরিমাণ চালের দাম বৃদ্ধি পেয়েছিল, বর্তমানে ঠিক সেই অবস্থায় রয়েছে। অর্থাৎ বর্তমানে চাল নওগাঁ বাড়তি দামেই কেনা বেচা হচ্ছে। আমি যদি আপনাকে গত এক মাসের কথা বলেছি, গত এক মাসে নওগাঁয় চালের দাম স্বাভাবিক দামের চাইতে প্রায় ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, এবং সেই ৮ টাকা বৃদ্ধি দামে বিক্রি হচ্ছে। তবে সবকিছু মিলে বলা যেতে পারে যে এখন স্থিতিশীল আছে। আমি আজকের যদি খুচরা চালের বাজারের কথা বলি, জিরা এবং কাটারি জাতের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, শুভলতা বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৮ টাকা, স্বর্ণাম যেটা এটা বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা, ২৮ এবং ২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা। এছাড়া যদি আমি পাইকারি কথা বলি, ৫০ কেজির বস্তা জিরা বিক্রি হচ্ছে ৩৬৫০, কাটারি বিক্রি হচ্ছে ৩৭৫০ কেজির বস্তা, শুভলতা ৩১০০, স্বর্ণা বিক্রি হচ্ছে ২৭৫০, ২৮ এবং ২৯ জাত বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩১০০ টাকা বস্তা। এবং সবগুলোই মোটামুটি গত ঈদের পরে যে দামটা বৃদ্ধি পেয়েছিল, সেই বৃদ্ধি পাওয়া দামেই বিক্রি হচ্ছে। নওগাঁ, আপনি জানেন, নওগাঁ উদ্বৃত্ত একটা চালের জেলা। নওগাঁয় বছর প্রায় ১৭ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়, এবং নওগাঁর বাজারে ৫ লক্ষ চালের প্রয়োজন হয়। নওগাঁয় ১২ লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকে, যেটি দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়ে থাকে। নওগাঁয় এবছরের কথা যদি বলি, এবারে নওগাঁয় প্রায় ৮,৭২,০০০ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে, যেটি সারা দেশের মধ্যেও যথেষ্ট বেশি বলা যেতে পারে। সবকিছু মিলে আমি এটা নিয়ে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। আসলে যারা ক্ষুদ্র যারা ক্রেতা যারা, তারা আসলে বলছেন তাদের ইনকাম সীমিত, তাদের আয় বাড়েনি। হঠাৎ করে চালের দাম প্রতি কেজিতে ৬ থেকে ৮ টাকা বৃদ্ধি পাওয়ায় তারা চরম বেকায়দায় পড়েছে। তারা তাদের উপার্জন নিয়ে তাদের সংসার পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যা পড়েছে। আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে চালের দাম এই মৌসুমে বা এই সময় বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই, এবং তারা এই চালের দাম বৃদ্ধির জন্য সাধারণত বিক্রেতা এবং আড়তদার, চালকল মালিকদেরই দোষারোপ করছেন। তারা বলছেন যে কারণ ভরা মৌসুমে, এখন মৌসুমের সময় চালের দাম বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। আমি ব্যবসায়ীদের সাথে এই বিষয়ে কথা বলেছি,
তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে এবং এই মৌসুমে বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ার কারণে মূলত চালের দাম বৃদ্ধি বলে বলছেন ব্যবসায়ীরা। তো এই প্রেক্ষিতে মোটামুটি বাজার মনিটরিং সহ সরকারি নজরদারির উপর গুরুত্ব আরোপ করেছেন সাধারণরা। তো নওগাঁর চালের বাজার দর নিয়ে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। নওগাঁয় চালের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। গাইবান্ধার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 তলা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেল 5 আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেই গা ঢাকা দেওয়ায় ভবন নির্মাণের দায়িত্ব হাতে তুলে নেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী হেলাল হোসেন। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট সহ নির্মাণ সামগ্রী। কাজ শেষ না হলেও সিঁড়ির পলেস্তারা খসে পড়ছে, বিমে দেখা দিয়েছে ফাটল। এস.এম. মইনুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। 2023-24 অর্থ বছরে 1,23,98,000 টাকা ব্যয়ে গাইবান্ধার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা ভবন নির্মাণের দায়িত্ব পায় খুলনার মেসার্স এস জামান এন্টারপ্রাইজ। শুরু থেকে নির্মাণ সামগ্রীর মান নিয়ে অভিযোগ তোলেন এলাকাবাসী। শিডিউল অনুযায়ী সিঁড়িতে পাথর দেওয়ার কথা থাকলেও দেয়া হয় ইটের খোয়া। স্কুল সম্বন্ধে অভিযোগ, দরজা যে কাঠ দেওয়ার কথা ছিল সেটা দেয়নি এবং গ্রিল, জানলা, দরজা এগুলো নর্মাল। চিলেকোটা ঢালাই পাথর দিয়ে ছিল, সম্পূর্ণটাই খদে করছে। দরজা দেওয়ার কথা ছিল মেহগনি কাঠের, তারা পাওয়ারফুল দেখে দরজা দিয়ে গেছে নম্বু কাঠের। গেল 5 আগস্টের পর ঠিকাদার গা ঢাকা দেয়। এতে ভবনের অসমাপ্ত নির্মাণ কাজ শুরু করেন এলজিডির উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান। কিন্তু নির্মাণ সামগ্রীর মান নিয়ে আবারও প্রশ্ন তোলেন এলাকাবাসী। আমরা শুনলাম যে হেলাল সাহেব নাকি করতেছে, ওটা হেলাল ইঞ্জিনিয়ার সম্ভবত, আমার দায়িত্ব নাকি দিছে অফিসারেরা যে কাজটা সম্পূর্ণ করো। অবশ্যই উপরে যদি খারাপ হয়ে থাকে তাহলে নিচের কাজও খারাপ হয়েছে। এখানে যে অনেক কাজটা হয়েছে, 2 নম্বরের কাজটা হয়েছে, তার বিচার হোক। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জানান, অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একটা ইটের লেয়ার দেওয়া হচ্ছে বা সিমেন্টের লেয়ার দেওয়া হচ্ছে, সেটা তিনি উঠে নিতে বলেছেন, কেউ এটা প্রপারলি হয়নি বলে জানিয়েছেন। তো সেই নির্দেশনা আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে দেওয়া হচ্ছে। এর বাইরে হচ্ছে দরজা এবং জানালা নিয়ে কিছু অবজেকশন ছিল। তো দরজা এবং জানালা হচ্ছে যে অবজেকশন দেওয়া হচ্ছে, জানালার ক্ষেত্রে সেগুলো হচ্ছে কিছুটা সত্যতা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রকৌশলী হেলালুর রহমানের মুখোমুখি হলে তিনি তা অস্বীকার করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। অভিযোগ যেহেতু হয়েছে, এই অভিযোগটা নিশ্চয়ই আমরা যদি সত্যি প্রমাণিত হয় ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ব্যবস্থা নিলে যেটা উপকার হবে, আমাদের মধ্যে যদি অন্যান্য লোকজন এরকম থাকে তারও সতর্ক হবে। দোষীদের বিচার এবং মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট চলছে, ফলে চিকিৎসকদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে, যা তাদের অসুস্থ করে তুলছে। অপরদিকে চিকিৎসা না পেয়ে রোগীরা হতাশ। দ্রুত পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে কর্মরত হাজারো শ্রমিক সহ প্রায় 4,000 মানুষের চিকিৎসার একমাত্র ভরসায় কলাপাড়া 50 শয্যার হাসপাতাল। বছর অধিকাংশ সময় হাসপাতালটি রোগীতে পূর্ণ থাকে। অনেক সময় রোগীরা মেঝে ও করিডোরেও চিকিৎসা নিতে বাধ্য হন। তবে 36টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র 4 জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম, যার মধ্যে মেডিকেল অফিসার ও 2 জন জুনিয়র কনসালটেন্ট। ফলে চিকিৎসকদের অতিরিক্ত কাজ করতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরাও ক্ষোভ প্রকাশ করছেন। এখানে রোগী আছে, ডাক্তার নাই, ডাক্তার কম, যার গতিকে রোগী চিকিৎসা ঠিক মতো পাইতেছে না। ডাক্তারের যে সমস্যা এগুলো তো দেখা উচিত। তাদের ভিতরে ডাক্তার দৈনিক একবারই আসে, ডাক্তার সংকট, টাইম মতো তারা সুচিকিৎসা দিতে পারতেছে না। এই অবস্থায় এই হসপিটালে ডাক্তার বাড়ানো উচিত। রোগীর চাপ বেশি তো, অথচ ডাক্তার নেই। আমাদের এই জায়গায় 2 জন হয়তো মনে হয় ডাক্তার আছে।
মাত্র 4-5 জন চিকিৎসক দিয়ে এত বিপুল সংখ্যক রোগী সামলানো খুবই কঠিন হয়ে পড়ে বলে জানান হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট। মাত্র 4-5 জন ডাক্তার দিয়ে এই বিশাল রোগীর সংখ্যা ম্যানেজ করা তো খুবই কঠিন, এবং এতে ওয়ার্কলোড বা কাজের চাপ বেড়ে যাওয়াতে আমরা ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছি। এত যখন সংকট হয় তখন এই যে 3 বেলা করে ডিউটিটা কিভাবে করবে, কে করবে? যার কারণে হচ্ছে কি যারা আছে, যেমন যে আমাদের ইউএইচএপিও প্রতিদিন উনি নাইট করতেছে, কারণ উনি একমাত্র পুরুষ এখন ডাক্তার এখন আছে। জেলা চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সিভিল সার্জন। সংকট সত্ত্বেও আমরা চেষ্টা করছি জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়ার। অচিরেই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করবেন সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।